নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রীরা কেমন আছো? আশা করি ভালো আছো, ঘরে আছো, সুস্থ আছো, পড়াশোনা করছো। আমি শারমিন চৌধুরী, লেকচারার, বোটানি ডিপার্টমেন্ট, নারায়ণগঞ্জ গভর্নমেন্ট মহিলা কলেজ। তোমাদের সাথে আমার বায়োফাইটা এবং টেরিডোফাইটা চ্যাপ্টারে ক্লাস হওয়ার কথা। তো তোমাদের সাথে বায়োফাইটা ক্লাস মোটামুটি আমি ক্লাসে পড়িয়েছিলাম। বায়োফাইটা মোটামুটি তোমরা পড়েছো এবং জানো। আজকে বায়োফাইটারই একটি অংশ রিক্সিয়া নিয়ে একটু আলোচনা করব তোমাদের সাথে। রিক্সিয়াতে যাওয়ার আগে ব্রায়োফাইটা সম্পর্কে একটু সংক্ষিপ্ত সামারি বলে নেই। ব্রায়োফাইটস কি এটা তোমরা জানো যে ব্রায়োফাইটস হচ্ছে থ্যালাস জাতীয় উদ্ভিদ যেগুলো মূল কাণ্ড পাতায় বিভেদিত না। এটা স্বভোজী, সালোক সংশ্লেষণক্ষম এবং এদের মূলের পরিবর্তে রাইজয়েড রয়েছে। এদের ভাস্কুলার টিস্যু নেই এবং এগুলো সাধারণত স্যাঁতসেঁতে ভেজা ছায়াযুক্ত স্থানে জন্মায়। এদেরকে উভচর উদ্ভিদ বলা হয় কারণ এরা স্থলজ এবং জলজ উভয় পরিবেশেই বাস করে এবং উভয় পরিবেশেই জন্মে এবং এদের নিষেকের জন্য পানির প্রয়োজন হয়, যার কারণে স্থলে জন্মালেও নিষেকের সময় এদের পানির প্রয়োজন হয় বিধায় এদেরকে কিন্তু উভচর উদ্ভিদ বলা হয়। এদের সত্যিকারের রুট নেই অর্থাৎ মূল নেই, কিন্তু এর পরিবর্তে রাইজয়েড রয়েছে। রাইজয়েড এককোষী বা বহুকোষী হতে পারে। এদের জীবনচক্রে দুই ধরনের পর্যায় রয়েছে, যেটাকে আমরা বলি যে জনুক্রম, গ্যামেটোফাইট এবং স্পোরোফাইট। গ্যামেটোফাইট হচ্ছে যে উদ্ভিদটা গ্যামেট উৎপন্ন করে সেটা হচ্ছে গ্যামেটোফাইট উদ্ভিদ, আর স্পোরোফাইট উদ্ভিদ হচ্ছে যেটা স্পোর উৎপন্ন করে। আর ব্রায়োফাইটার ক্ষেত্রে স্পোরোফাইট অংশটি গ্যামেটোফাইটের উপর পুষ্টির জন্য আংশিকভাবে নির্ভরশীল। কেন বা কিভাবে সেটা আমি ক্লাসে বলেছি, তারপর পরবর্তী আলোচনায় এটা আসবে। এবং এটি আমরা জানি যেটা নন ভাস্কুলার প্ল্যান্টস, মানে এর কোনো পরিবহন কলা নেই, যার কারণে এটির দৃঢ়তা কম। এখানে একটি গ্যামেটোফাইট এবং স্পোরোফাইট উদ্ভিদের চিত্র দিয়ে বোঝানো হয়েছে। এটা হচ্ছে সূত্রাকার দেহ ব্রায়োফাইটের। গ্যামেটোফাইটের এটা হচ্ছে প্রোটোনেমা, রাইজয়েড, গ্যামেটোফাইট। পরবর্তীতে যখন জীবনচক্রের মাধ্যমে যৌনক্রমে স্পোরোফাইট উৎপন্ন হয় সেই স্পোরোফাইট। এবং ব্রায়োফাইটের ক্ষেত্রে যেটা হচ্ছে যে তোমরা জানো যে ব্রায়োফাইটার সংজ্ঞা, ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ বলা হচ্ছে কেন, এটা কোন ধরনের বাসস্থান এটা জন্মায় এবং এটা স্বভাব কি, এটা মোটামুটি তোমরা জানো। পরবর্তীতে আমরা যেটা আসবো সেটা হচ্ছে ব্রায়োফাইটার শ্রেণীবিন্যাস। তোমাদের বইয়ে ব্রায়োফাইটার ক্লাসিফিকেশন দেওয়া আছে। বিজ্ঞানী স্মিথের যে শ্রেণীবিন্যাসটা দিয়েছেন সেই অনুযায়ী ব্রায়োফাইটারকে যদি ভাগ করা হয় তাহলে সেখানে তিন ধরনের ক্লাস দেখা যায়। একটা হচ্ছে হ্যাপাটিকপসিডা, একটা অ্যান্থোসেরাটোপসিডা এবং আরেকটা হচ্ছে ব্রায়োপসিডা বা মাসাই। হ্যাপাটিকপসিডার অর্ডার চারটা: স্ফেরোকার্পেলিস, মার্কেনশিয়ালিস, রিউগারমেনিয়ালিস এবং ক্যালব্রায়ালিস। অ্যান্থোসেরাটোপসিডার অর্ডার একটাই, অ্যান্থোসেরোটেলিস। ব্রায়োপসিডার সাবক্লাস তিনটা, যেটা স্ফ্যাগনালিস, অ্যান্ড্রালিস এবং ব্রায়োডি। আর এই ব্রায়োডির আবার দুই ধরনের অর্ডার রয়েছে, পলিট্রিকালিস এবং ফিউনেরিয়ালিস। এটা কিন্তু তোমাদের এই বিজ্ঞানী স্মিথের দেওয়া যে শ্রেণীবিন্যাসটা সেটা তোমাদের বইয়ে রয়েছে। তোমার বই থেকে এই শ্রেণীবিন্যাসটা ছক আকার এখানে যেভাবে দেওয়া আছে বা তোমাদের বইতে যেভাবে দেওয়া আছে এভাবে ছক অনুযায়ী পড়ে নিবে এবং উদাহরণ সহ। যেমন হ্যাপাটিকপসিডার উদাহরণ হচ্ছে যেমন রিক্সিয়া, অ্যান্থোসেরাটোপসিডার উদাহরণ হচ্ছে অ্যান্থোসেরোস, ব্রায়োপসিডার উদাহরণ হচ্ছে ফিউনেরিয়া, তারপরে ব্রায়াম, স্ফ্যাগনাম ইত্যাদি। তো এক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য রয়েছে তোমাদের বইয়ের মধ্যে, সেই বৈশিষ্ট্যগুলো পড়ে নিবে। যেমন হ্যাপাটিকপসিডার ক্ষেত্রে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কোষ নিয়ে গঠিত এবং এই স্পোরোফাইট, এখানে যে স্পোরোফাইটটা উৎপন্ন হয় এটা ক্যাপসিউল আছে এবং ক্যাপসুলে হচ্ছে পদ সিটা এবং পদ সিটা দুটোই রয়েছে। আর এখানে কিন্তু ভ্রূণে এন্ডোথেসিয়াম যেটা সেটা থেকে স্পোর টিস্যু উৎপন্ন হয়। আর তোমাদের অ্যান্থোসেরাসের বৈশিষ্ট্য হচ্ছে এখানে স্পোরোফাইটের বৃদ্ধিটা অসীম এবং স্পোরোফাইটের গোড়ায় ভাজক কলা অবস্থিত
এবং এখানেও স্পোর টিস্যুটা অ্যানথেসিয়াম এবং এন্ডোথেসিয়াম থেকে উৎপন্ন হচ্ছে। ব্রায়োপসিডা যেটা, ব্রায়োপসিডার ক্ষেত্রে এই ব্রায়োপসিডার ক্ষেত্রে কিছু কিছু উদ্ভিদে দেখা যায় যে এদের দেহ রাইজয়েড কাণ্ড পাতায় বিভক্ত, অর্থাৎ কাণ্ড পাতায় ভাগ করা যায়। প্রোটোনেমা থাকে প্রাথমিক অবস্থায় এবং এখানে স্পোরোফাইটের বৃদ্ধিটা অসীম না, এখানে স্পোরোফাইটের একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত বৃদ্ধি পায়। আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে, তোমরা যে কোনো 3টি বা 4টি এরকম বৈশিষ্ট্য প্রতিটা শ্রেণী থেকে পড়ে শিখে নিবে, তবে অবশ্যই উদাহরণ সহ। এখন আমরা রিক্সিয়াতে আসি। রিক্সিয়া একটি গ্যামেটোফাইটিক উদ্ভিদ, এটি বিষম পৃষ্ঠীয় এবং ফিতাকৃতি এবং এটি দ্যাগ্র শাখা বিন্যাস যুক্ত থ্যালাস। এটি একটু রসালো টাইপেরই মনে হচ্ছে এখানে এবং এটি সবুজ বর্ণের এবং রিক্সিয়াকে অনেক সময় লিভারের ওয়ার্ড নামে পরিচিত করা হয় এবং এই রিক্সিয়ার যে শাখাগুলো আছে এগুলো চক্রাকারে অবস্থান করে। এই শিরার এই যে রিক্সিয়া, এই রিক্সিয়ার এখানে যে কতগুলো চিত্র দেওয়া আছে, যেমন এখানে পৃথক করে দেওয়া আছে যে দেখতে কেমন, যেমন মিড রিব, এখানে মধ্য শিরা রয়েছে, রাইজয়েড রয়েছে, স্কেলস বা শল্ক রয়েছে। এখানে দেখাচ্ছে যে এখানে অ্যাপিক্যাল নোচ রয়েছে, অর্থাৎ একটি রিক্সিয়ার একটি অংশ যখন আলাদা করে অ্যানালাইসিস করা হয় তখন এটাতে দেখা যায় যে অগ্রভাগে কিছু খাঁজের মতো থাকে, এই খাঁজগুলোকে বলা হচ্ছে অ্যাপিক্যাল নোচ বা অগ্রস্থ খাঁজ। তারপর শিরার বা উপশিরার সাইডে শল্ক রয়েছে, রাইজয়েড রয়েছে, রাইজয়েড আবার দুই ধরনের, একটা হচ্ছে মসৃণ আর একটা অমসৃণ। স্পোরোফাইট, এখান থেকে কোথা থেকে যখন নিষেক হয় তখন এইসব এলাকা থেকে স্পোরোফাইট উদ্ভিদটা উৎপন্ন হয় এবং যখন স্পোরোফাইট উদ্ভিদটা বড় হতে থাকে তখন এই গ্যামেটোফাইটিক অংশটা ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে থাকে এবং পরবর্তীতে যে উদ্ভিদটি আমরা দেখি বা পাই সেটা হচ্ছে স্পোরোফাইট উদ্ভিদ, অর্থাৎ গ্যামেটোফাইটিক পর্যায় থেকে ধীরে ধীরে স্পোরোফাইটিক পর্যায়ে চলে যায়। এখানে কতগুলো ব্রায়োফাইট বা রিক্সিয়ার ছবি দেওয়া রয়েছে, রিক্সিয়ার কতগুলো প্রজাতি, এগুলো এক একটা প্রজাতি। তোমাদের এই ব্রায়োফাইটার ক্ষেত্রে কিন্তু রিক্সিয়া তো পড়বে, কিন্তু ব্রায়োফাইটার ক্ষেত্রে কিন্তু বলে নেই যে ব্রায়োফাইটার সঙ্গে টেরিডোফাইটার পার্থক্য, সাদৃশ্য বৈসাদৃশ্য, তারপর এটার সাথে অ্যালগের সাদৃশ্য বৈসাদৃশ্য, এই পার্থক্যগুলোও কিন্তু তোমরা বাসায় বসে শিখে নিবে এবং এগুলো মুখস্থ করার বিষয় এবং জানার বিষয় বিধায় আমি এখানে এটা আলোচনা করলাম না। এখানে আমি ব্রায়োফাইটার সংক্ষিপ্ত একটা সামারি দিয়ে রিক্সিয়াতে চলে এসেছি এবং রিক্সিয়ার ক্ষেত্রে আমরা রিক্সিয়ার বর্ণনাটা শিখব যে রিক্সিয়াতে কি ঘটে বা রিক্সিয়ার ক্ষেত্রে কি কি পড়তে হবে। রিক্সিয়া চ্যাপ্টারে রিক্সিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রিক্সিয়ার অন্তর্গঠন, অর্থাৎ রিক্সিয়াকে অ্যানালাইসিস করলে ভিতরে যে অন্তর্গঠনটি পাওয়া যায় সেটি দেখতে কেমন এবং এখানে কি কি অংশ রয়েছে এবং অংশগুলোর কাজ কি। এখানে যে অংশটি রয়েছে সেটা হচ্ছে এর অন্তর্গঠন, যেখানে ফটোসিনথেসিস অঞ্চল, সঞ্চয় অঞ্চল দুইটাই অবস্থান করছে। আমরা প্রথমে উপরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রিক্সিয়া উদ্ভিদের সালোক সংশ্লেষণকারী বা ফটোসিনথেটিক অঞ্চল, আর নিচের যে অংশটি আমরা দেখছি সেটা হচ্ছে এই ফটোসিনথেসিসের ফলে যে খাদ্যটা উৎপন্ন হচ্ছে সেটা সঞ্চিত থাকে এই অঞ্চলে। এই জন্য এটাকে দুটো অংশে ভাগ করেছে, ডরসাল রিজিয়ন হচ্ছে যে বাহিরের যে ত্বকীয় যে অঞ্চলটা সেটা, আর ভেন্ট্রাল রিজিয়ন হচ্ছে ভিতরের যে অঙ্কটা আর কি, ভিতরের যে অঙ্কিত যে অঞ্চলটা সেটা। এখানে দেখো লেখা আছে আপার এপিডার্মিয়াল সেল, উপরে কতগুলো সেল রয়েছে, যে সেলগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্ট নেই এবং এটার কাজ হচ্ছে উদ্ভিদের ত্বক সৃষ্টি, রিক্সিয়া উদ্ভিদের ত্বক সৃষ্টি করা, এগুলোকে বলা হচ্ছে আপার এপিডার্মিস সেল। ঠিক এইভাবে নিচেও লোয়ার এপিডার্মিস আছে। উপরের যে ত্বকীয় অংশ সেটাকে বলা হচ্ছে আপার এপিডার্মিস আর নিচের যে ত্বকীয় অংশটা আছে সেখানে বলা হচ্ছে লোয়ার এপিডার্মিস। এইখানে যে কোষগুলো দেখছো লম্বা ফিলামেন্ট আকৃতির অনেকগুলো কোষ দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে এবং এর ভিতরে হচ্ছে বিন্দু বিন্দু রয়েছে, এইগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্ট সমন্বিত কোষ, ক্লোরোপ্লাস্ট যুক্ত কোষ, যেগুলো কাজ হচ্ছে সালোক সংশ্লেষণে অংশগ্রহণ করা বা সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য উৎপন্ন করা। এই ক্লোরোপ্লাস্ট পূর্ণ অঞ্চলগুলোর ফাঁকে ফাঁকে কিছু খালি অংশ রয়েছে যেগুলোকে বলা হচ্ছে এয়ার চেম্বার। এখান থেকে বায়ু প্রকোষ্ঠ বা বায়ু
বায়ু বিনিময় হওয়ার জন্য যে পাঁচটি রয়েছে বা যে পথটি রয়েছে সেটা হচ্ছে এয়ার চেম্বার। আর এয়ার চেম্বারের উপরের যে অংশটি সেটাকে বলা হচ্ছে এয়ার পোর, মানে বায়ু রন্ধ্র। তার মানে এয়ার চেম্বার হচ্ছে বায়ু প্রকোষ্ঠ, যে ক্লোরোপ্লাস্ট পূর্ণ অঞ্চলগুলোর মাঝখানে রয়েছে, এবং এয়ার পোর হচ্ছে এই ক্লোরোপ্লাস্ট যুক্ত কোষের উপরে যে দুইটি ক্লোরোপ্লাস্ট যুক্ত কোষের মাঝখানে বায়ু প্রকোষ্ঠের উপরে যেখান থেকে বায়ু বের হচ্ছে বা অক্সিজেন বের হচ্ছে সেটা হচ্ছে এয়ার পোর বা বায়ু রন্ধ্র। আর এই অঞ্চলগুলো হচ্ছে এই যে ফিলামেন্ট আকৃতির যে অঞ্চলগুলো আছে, কোষগুলো আছে, সেগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্ট কন্টেইনিং সেল, অর্থাৎ ক্লোরোপ্লাস্ট যুক্ত কোষ। এবং পরিণত অবস্থায়, রিকশার পরিণত অবস্থায় এই ক্লোরোপ্লাস্ট যুক্ত কোষ বা ফটোসিনথেটিক অঞ্চলে আর্কিগোনিয়াম বা স্ত্রী গ্যামেট দেখা যায়, যেখানে পরবর্তীতে ডিম্বাণু উৎপন্ন হয়। আর নিচের যে অঞ্চলটি আছে সেই অঞ্চলটি হচ্ছে অঙ্কিত অঞ্চল, অঙ্ক যেটাকে বলা হয়, বা সঞ্চিত অঞ্চল। এখানে ক্লোরোপ্লাস্ট যুক্ত কোষের দ্বারা ফটোসিনথেসিসের ফলে যে স্টার্চ জাতীয় খাদ্য উৎপন্ন হয় সেই খাদ্যগুলো এখানে জমা থাকে এই সঞ্চিত অঞ্চলে। এবং এই অঞ্চলটি কিন্তু কোনো ক্লোরোপ্লাস্ট নাই এবং এটি প্যারেনকাইমা কলা দ্বারাই গঠিত। এবং এখানে কিন্তু দেখো এখানে কোনো এয়ার চেম্বার অর্থাৎ বায়ু প্রকোষ্ঠ বা বায়ুরন্ধ্র নেই। এবং নিচে যে রুটের মতো অংশ দেখছো, আমরা জানি যে ব্রায়োফাইটাতে রুটের পরিবর্তে রাইজয়েড বিদ্যমান। তবে এই রাইজয়েড আবার দুই ধরনের, একটা হচ্ছে স্মুথ ওয়েল্ড অর্থাৎ মসৃণ, আর একটা হচ্ছে টিউবারকুলেট বা কিলোকাকার অর্থাৎ অমসৃণ। দুই ধরনের রাইজয়েড রয়েছে। এবং একটু মোটা আকৃতির যে রাইজয়েড রয়েছে, যেটা হচ্ছে একটু হেয়ারি টাইপের, রোমস টাইপের, সেটাকে বলা হচ্ছে স্কেল। এই ফটোসিনথেটিক অঞ্চলটা অর্থাৎ এই অন্তর্গঠনটা বা ফটোসিনথেটিক অঞ্চলটা রিকশা চ্যাপ্টারে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রায় পরীক্ষায় রিকশা সম্পর্কিত কোনো প্রশ্ন আসলে সাধারণত এই প্রশ্নটি দিয়ে থাকে। সুতরাং তোমরা এটা বাসায় পড়ে নিবে। এরপর আসি রিকশার রিপ্রোডাকশন। রিকশাতে সাধারণত দুই ধরনের রিপ্রোডাকশন হয়, ভেজিটেটিভ রিপ্রোডাকশন অর্থাৎ অঙ্গজ প্রজনন এবং সেক্সুয়াল রিপ্রোডাকশন অর্থাৎ যৌন প্রজনন। তো প্রথমে আমরা আসি ভেজিটেটিভ রিপ্রোডাকশনের ক্ষেত্রে। এখানে কতগুলো চিত্র দেওয়া হয়েছে। এখানে দেখো যেখানে দেওয়া হচ্ছে যে একটি অংশের ডিকেড পোর্শন, মানে যে অংশটি নষ্ট হয়ে গেছে, যখন কোনো একটি থ্যালাসের পশ্চাৎ অংশ অথবা পিছনের অংশ বা নিচের অংশটি নষ্ট হয়ে যায়, তখন উপরের অংশটি আলাদা হয়ে ওখান থেকে পরবর্তীতে নতুন ধরনের থ্যালাস উৎপন্ন হয়। এখানে চিত্রের মাধ্যমে দেখিয়ে দিয়েছে যে যখন নিচের অংশটি নষ্ট হয়ে গেছে তখন উপরের এই দুটি অংশ ফ্র্যাগমেন্টস আলাদা হয়ে যায় এবং ফ্র্যাগমেন্টসগুলো পরবর্তীতে নতুন থ্যালাস তৈরি করে। এই যেখান থেকে দেখো এখানে একটা ফ্র্যাগমেন্ট ছিল, এই ফ্র্যাগমেন্ট থেকে পরবর্তী ফ্র্যাগমেন্টস প্রডিউসিং নিউ থ্যালি, অর্থাৎ এইখান থেকে এই ফ্র্যাগমেন্ট থেকেই নতুন ধরনের থ্যালি মানে থ্যালাস, এই ফ্র্যাগমেন্ট থেকেই নতুন ধরনের থ্যালাস উৎপন্ন হয়েছে। তারপর অনেক সময় দেখা যায় যে টিউবার সৃষ্টির মাধ্যমে অঙ্গজ প্রজনন হয়। প্রতিকূল পরিবেশে সাধারণত রিকশিয়ার কোনো প্রজাতি, যেমন রিকশিয়া ডিসকালার বা রিকশিয়ার বালবিটেরা, এই ধরনের কিছু প্রজাতি আছে যেগুলোতে ওই উপরের দিকে বা কোনো বিশেষ অংশে এরকম টিউবার বা স্ফীতকন্দের সৃষ্টি হয়। এই স্ফীতকন্দ থেকেও পরবর্তীতে যখন থ্যালাসের অন্যান্য অংশ নষ্ট হয়ে যায় বা মরে যায়, তখন এই টিউবার বা স্ফীতকন্দ থেকেও নতুন একটা রিকশিয়া থ্যালাস তৈরি হতে পারে। এবং তবে সেটা অবশ্যই অনুকূল পরিবেশ যখন আসবে তখনই এই স্ফীতকন্দ অঙ্কুরিত হয়ে বা জার্মিনেট করে নতুন থ্যালাস উৎপন্ন করবে। তারপর অস্থানিক শাখার মাধ্যমে অনেক সময় ভেজিটেটিভ রিপ্রোডাকশন হয়, অঙ্গজ প্রজনন হয়। যেমন কোন থ্যালাসে যদি অস্থানিক শাখা তৈরি হয়, যেমন রিকশিয়ার কিছু জলজ প্রজাতি আছে যেমন রিকশিয়া ফ্লুটেন্স, এই থ্যালাসের নিম্নাংশ হতে অসংখ্য অস্থানিক শাখা উৎপন্ন হয় এবং এই শাখাগুলো প্রধান থ্যালাস হতে বিচ্ছিন্ন হয়ে নতুন থ্যালাস সৃষ্টি করে। এভাবে আরো কিছু পদ্ধতি আছে, যেমন রাইজোনের অগ্রভাগের অংশে গিমা তৈরি হয়, বা এটার যে অগ্রভাগ আছে সেই অগ্রভাগের অবস্থা যে খাদ সেখান থেকে অনেক সময় অনুকূল পরিবেশে নতুন এক ধরনের থ্যালাস উৎপন্ন হতে পারে। এরকম বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে। তবে বিশেষ উল্লেখযোগ্য কিছু পদ্ধতি যেটা হচ্ছে একটা যেটা বললাম প্রথমটা, যে খণ্ডায়ন বা ফ্র্যাগমেন্টেশন অর্থাৎ খণ্ডায়নের মাধ্যমে যে কোনো অংশ নষ্ট হয়ে গেলে পরবর্তীতে যে ফ্র্যাগমেন্টসটা থাকে সেখান থেকে নতুন থ্যালাস উৎপন্ন হয়।
আরেকটা বললাম যদি টিউবার বা স্ফীতকন্দ সৃষ্টি হয় সেখান থেকে পরবর্তীতে অনুকূল পরিবেশে নতুন থ্যালাস উৎপন্ন হয়। আরেকটা হচ্ছে যদি অস্থানিক শাখা উৎপন্ন হয় তাহলে সেই অস্থানিক শাখা থেকে পরবর্তীতে নতুন থ্যালাস উৎপন্ন হয়। এইভাবে বেশ কিছু অঙ্গজ প্রজনন পদ্ধতিতে রিক্সিয়ার প্রজনন ঘটতে পারে। এরপরে আসি সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশনের প্রধান শর্তই হচ্ছে দুটি গ্যামেট এটা এক্ষেত্রে কাজ করবে, একটা হচ্ছে স্ত্রী গ্যামেট আর একটা হচ্ছে পুং গ্যামেট। যেটা স্ত্রী গ্যামেট সেটাকে আমরা বলি আর্কিগোনিয়াম, আর যেটা পুং গ্যামেট সেটাকে আমরা বলি অ্যানথেরোডিয়াম। তো আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশনে যাওয়ার আগে আমরা এই দুটি গ্যামেট সম্পর্কে একটু জানবো। প্রথমে আমরা আসি অ্যানথেরোডিয়াম সম্পর্কে। আমরা বিগত বিভিন্ন পর্যায়ে পড়েছি যে পুং গ্যামেট কেমন। পুং গ্যামেট দেখতে অনেকটা নাশপাত আকৃতি, এটা আমরা জানি। সবৃন্ত অর্থাৎ নিচে বৃন্ত ধরনের রয়েছে এবং এটি যে ওই যে ফটোসিনথেটিক অঞ্চল যেটা দেখলাম, অন্তর্গঠন যেটা দেখালাম রিক্সিয়ার, সেক্ষেত্রে উপরের দিকে মুখ করে অগ্রমুখভাবে অবস্থান করে। এবং এক্ষেত্রে কিন্তু যে পুংধানী যেটা পুং গ্যামেট যেটা, সেই পুং গ্যামেটের যে পুংধানীটা সেখানে উপরের দিকে এক ধরনের রন্ধ্রের মতো থাকে যেখানে বলে অস্টিওল বা বায়ুরন্ধ্র, অর্থাৎ একটা রন্ধ্র বিশিষ্ট রয়েছে। এই রন্ধ্রটাকে বলা হয় অস্টিওল বা বায়ুরন্ধ্র। এরপর যেটা বলবো যে পুংধানীর যেটা পুংধানীর চারিদিকে একটি কোষ স্তর বিশিষ্ট বন্ধা কোষের বহিরাবরণ রয়েছে। এই বহিরাবরণ রয়েছে যেটা, সেটাকে বলা হচ্ছে অ্যানথেরেডিয়াল ওয়াল। বাইরে যে অংশটা রয়েছে যে বন্ধা কোষস্তর রয়েছে সেটাকে বলা হচ্ছে অ্যানথেরেডিয়াল ওয়াল। আচ্ছা, এরপরে এই অ্যানথেরেডিয়াল ওয়ালের ভিতরে যে অ্যান্ড্রোসাইট যে মাদার সেলস গুলো আছে, সেই অ্যান্ড্রোসাইট মানে হচ্ছে শুক্রাণু মাতৃকোষ। অ্যান্ড্রোসাইট হচ্ছে শুক্রাণু, মাদার সেলস স্পার্ম মানে শুক্রাণু, কিন্তু অ্যান্ড্রোসাইট হচ্ছে শুক্রাণু উৎপন্ন করে যে সেলটা, সেটাকে আমরা বলছি অ্যান্ড্রোসাইট মাদার সেলস। এই অ্যান্ড্রোসাইট মাদার সেলস বা শুক্রাণু মাতৃকোষগুলো আবার পরবর্তীতে বিভাজিত হয়ে দুটি করে শুক্রাণু বা অ্যান্ড্রোসাইট উৎপন্ন করে এবং এই অ্যান্ড্রোসাইটগুলো পরবর্তীতে শুক্রাণুতে পরিণত হয়। অ্যান্ড্রোসাইট হচ্ছে শুক্রাণু কোষ, অ্যান্ড্রোসাইট মাদার সেলস মানে হচ্ছে শুক্রাণু মাতৃকোষ। তো আমরা তাহলে জানলাম কি যে এই যে পুংধানী আছে, পুংধানীর বাহিরের যে স্তরটি, সেই স্তরটি হচ্ছে বন্ধা কোষস্তর, অর্থাৎ এটা অনুর্বর, এখান থেকে কোনো বিভাজন ঘটবে না, এটাকে বলা হচ্ছে অ্যানথেরেডিয়াল ওয়াল। আর অ্যানথেরেডিয়াল ওয়ালের ভিতরে রয়েছে অ্যান্ড্রোসাইট শুক্রাণু মাতৃকোষ, যেই শুক্রাণু মাতৃকোষটি পরবর্তীতে বিভাজিত হয়ে দুটি অ্যান্ড্রোসাইট কোষ তৈরি করছে, অর্থাৎ শুক্রাণু কোষ তৈরি করছে। এই শুক্রাণু কোষ থেকে পরবর্তীতে পুংধানী যখন পরিণত হয় তখন এর এই বহিরাবরণ স্তরটা বিদীর্ণ হয়ে এই শুক্রাণু বাইরে বের হয়ে আসে এবং এই শুক্রাণুগুলো পরবর্তীতে এই রন্ধ্রপথে, এই যে রন্ধ্রপথ অস্টিওল দিয়ে বের হয়ে পানিতে নির্গত হয় এবং পানিতে ভাসমান থাকে। আর নিচের দিকে পুংধানীর নিচের দিকে আছে একটি বৃন্ত যেটাকে বলা হচ্ছে স্টক। তাহলে আমরা কি জানলাম? আমরা এখানে জানলাম যে পুংধানীতে বা অ্যানথেরিডিয়ামে কি কি রয়েছে। অ্যানথেরিডিয়ামের বাহিরের দিকে একটি অ্যানথেরিডিয়ামটি হচ্ছে থ্যালাসে অগ্রমুখভাবে অবস্থান করে, এটি নাশপাতি আকৃতির সবৃন্তক স্টক বা বৃন্ত রয়েছে। এখানে বাহিরের বন্ধা কোষস্থ রয়েছে যেটাকে বলা হচ্ছে অ্যানথেরিডিয়াল ওয়াল। অ্যানথেরিডিয়াল ওয়ালের ভিতরে অ্যান্ড্রোসাইট মাদার সেলস আছে বা শুক্রাণু মাতৃকোষ আছে, যেটা বিভাজিত হয়ে দুইটি অ্যান্ড্রোসাইট বা শুক্রাণু কোষ তৈরি করে। সেই শুক্রাণু কোষ থেকে এই পুংধানীটা পরিণত হলে সেখান থেকে শুক্রাণু উৎপন্ন হয়ে এই বহিঃস্তরটা বিদীর্ণ করে অস্টিওল বা এই রন্ধ্র দিয়ে বাহিরে বের হয়ে এসে পানিতে নির্গমন হয় এবং ভাসমান থাকে, পরবর্তীতে ডিম্বাণুর সঙ্গে যতক্ষণ না নিষেক হয়। এটা হচ্ছে একটা স্পার্মের ছবি বা শুক্রাণুর ছবি। এরপর আসি আর্কিগোনিয়ামে। এই আর্কিগোনিয়ামের ক্ষেত্রে দেখা যায় যে আর্কিগোনিয়াম আমরা আগেই দেখেছি যে ফটোসিনথেটিক অঞ্চলে একটি আর্কিগোনিয়াম রয়েছে। কখন? যখন রিক্সিয়া উদ্ভিদটি পরিণত অবস্থায় থাকে তখনই এই আর্কিগোনিয়ামটি দেখা যায়। এবং আমরা এটাও আগে পড়েছি যে আর্কিগোনিয়াম দেখতে কেমন। আর্কিগোনিয়াম দেখতে একটু ফ্লাক্সের মতো এবং খুবই ক্ষুদ্র বৃন্তযুক্ত এবং এখানে দুইটি অংশ রয়েছে, একটা হচ্ছে গ্রীবা নেক সেলস আর আরেকটি হচ্ছে অঙ্ক বা ভেন্ট্রাল সেল। এই নেক সেল বা গ্রীবা কোষ দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে গ্রীবানালী কোষ যেটাকে বলা হচ্ছে নেক ক্যানাল সেলস, আর একটা হচ্ছে ঢাকনা যেটাকে বলা হচ্ছে কভার সেলস। আর
এই অঙ্কীয় কোষও দুইটি, এই যে ভেন্ট্রাল সেল যেটা, সেটা ভেন্ট্রাল সেলটাও দুইটি অংশে বিভক্ত। একটা হচ্ছে এগ সেল, আর এগ সেল মানে ডিম্বাণু কোষ, আর আরেকটা হচ্ছে ভেন্ট্রাল ক্যানাল সেল, একটা হচ্ছে অঙ্কীয় নালী কোষ। সুতরাং খুব সহজ কথায় যদি আমরা বলি, তাহলে বলি যে ফটোসিনথেটিক অঞ্চলে আমরা যে আর্কিগোনিয়ামটি দেখেছিলাম, সেই আর্কিগোনিয়ামে কি কি অংশ রয়েছে। আর্কিগোনিয়ামের পুরো ফিগারটাকে ফিজিক্যালি যদি ভাগ করা হয় তাহলে দুইটি অংশে বিভক্ত। একটা হচ্ছে নেক সেল বা গ্রীবা কোষ, একটা হচ্ছে ভেন্ট্রাল সেল বা অঙ্কীয় কোষ। এই গ্রীবা কোষ দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নেক ক্যানাল সেলস, গ্রীবা নালী কোষ, আর একটা হচ্ছে উপরের ঢাকনা জাতীয় অংশ যেটাকে বলা হচ্ছে কাভার সেলস বা ঢাকনা। ঠিক অপরভাবে অঙ্কিত যে অঙ্ক যে আছে, অঙ্কীয় কোষ যেটা, সেই অঙ্কীয় কোষ দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে ডিম্বকোষ, আর আরেকটা হচ্ছে এগ সেল, আর একটা হচ্ছে ভেন্ট্রাল ক্যানাল সেল বা অঙ্কীয় নালী কোষ। আচ্ছা, এরপরে যেটা হয় সেটা হচ্ছে যখন স্ত্রীধানীটা পরিণত হয় তখন কি হয়, এই গ্রীবা নালী কোষগুলো এবং অঙ্কীয় নালী কোষগুলো দ্রবীভূত হয়ে যায় এবং ডিম্বকোষটা ডিম্বাণুতে পরিণত হয়। অর্থাৎ যখন স্ত্রীধানীটি, আমি আবার বলছি, স্ত্রীধানীটি যখন পরিণত হয় তখন এই যে গ্রীবা নালী কোষের কথা বলেছি, অঙ্কীয় নালী কোষের কথা বলেছি, এই নালী কোষগুলো দ্রবীভূত হয়ে যায় এবং এগ সেল যে ডিম্বকোষটা, সেটা ডিম্বাণুতে পরিণত হয়ে যায় নিষেক ঘটানোর জন্য। এবং পরবর্তীতে যেটা নিষেক ঘটে, যে এখানে দেখা যায় যে পরিণত যে স্ত্রীধানী নালী কোষগুলো যখন দ্রবীভূত হয়ে যে পথটা সৃষ্টি করে, সেই পথে শুক্রাণুগুলো স্ত্রীধানীতে প্রবেশ করে এবং একটি মাত্র শুক্রাণু পরিণত ডিম্বাণুকে নিষিক্ত করে। নিষেকের পর নিষিক্ত কোষটি একটি আবরণ দ্বারা আবৃত হয়, যখন এটাকে বলা হয় জাইগোট, এবং এই জাইগোট থেকে পরবর্তীতে স্পোরোফাইটিক উদ্ভিদ সৃষ্টি হয়। এরপরে আমরা একটি মশার বা ব্রায়োফাইটার সাধারণ জীবনচক্র, যৌনক্রম সহ আমরা রিকশিয়ার ক্ষেত্রেও এভাবে বর্ণনা করতে পারি। সেক্ষেত্রে আমি প্রথমে এখানে দেখো, এখানে স্পোরোফাইট এবং গ্যামেটোফাইট দুটি পর্যায়ে রয়েছে এবং এভাবে যৌনক্রমও একটি দেখানো হয়েছে। আর যৌনক্রমের সংজ্ঞা যদি আমরা বলি তাহলে আমরা জানি যে যৌনক্রম হচ্ছে সেই ধরনের আবর্তন যে আবর্তনে যে কোনো দুইটি পর্যায়ক্রমে আসে। অর্থাৎ স্পোরোফাইট বা গ্যামেটোফাইট যদি, স্পোরোফাইট এবং গ্যামেটোফাইট যদি পর্যায়ক্রমে একটি জীবনচক্রে আবির্ভূত হয় পর্যায়ক্রমে, তাহলে সেক্ষেত্রে সেই আবর্তন বা চক্রকে বলা হচ্ছে যৌনক্রম এবং এই চক্রটা প্রকাশিত হয় জীবনচক্র বা লাইফ সাইকেলের মাধ্যমে। তো প্রথমে আমরা গ্যামেটোফাইট থেকে শুরু করি। যে এখানে দেখা যাচ্ছে একটি মেল গ্যামেটোফাইট দেখানো হচ্ছে, এখানে একটা ফিমেল গ্যামেটোফাইট দেখানো হচ্ছে। গ্যামেটোফাইট থেকে, মেল গ্যামেটোফাইট থেকে কি উৎপন্ন হয়েছে এখানে? অ্যানথেরিডিয়াম। অ্যানথেরিডিয়াম তো প্রথমে আমি বর্ণনা করেছি যে অ্যানথেরিডিয়াম থেকে কিভাবে শুক্রাণু উৎপন্ন হয়। এই যে শুক্রাণু উৎপন্ন হয়েছে স্পার্ম যেটাকে বলা হয়। আর ফিমেল গ্যামেটোফাইট থেকে উৎপন্ন হয় কি? আর্কিগোনিয়াম। সেখানে আমি বলেছি আর্কিগোনিয়াম কিভাবে উৎপন্ন হয় এবং সেক্ষেত্রে আর্কিগোনিয়াম এখানে এগ চিহ্নিত করে দেখানো হয়েছে। এই এগ এবং স্পার্মের নিষেক কিভাবে হয় সেটাও আমি বলেছি এর আগের ইয়েতে। তো এগ এবং স্পার্মের নিষেকের মাধ্যমে উৎপন্ন হচ্ছে যে ফার্টিলাইজেশন বা নিষেকের মাধ্যমে উৎপন্ন হচ্ছে জাইগোট। এখন এখানে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে স্পার্ম কিন্তু একটি এন দিয়ে প্রকাশিত হচ্ছে, কারণ এখানে একটি নিউক্লিয়াস রয়েছে। এগের ক্ষেত্রে একটি নিউক্লিয়াস রয়েছে, যখন এখানে এন হিসেবে বলা হচ্ছে। অর্থাৎ তাহলে এটা বলা যাচ্ছে যে এটা হচ্ছে হ্যাপ্লয়েড, স্পার্ম হ্যাপ্লয়েড, এগ হ্যাপ্লয়েড এবং এই গ্যামেটোফাইট গুলো হ্যাপ্লয়েড। কিন্তু যখনই স্পার্ম এবং এগের ফার্টিলাইজেশনের মাধ্যমে জাইগোট উৎপন্ন হচ্ছে, তখনই কিন্তু এই স্পার্মের এন এবং এগের এন, এই দুইটা এন বা দুইটা নিউক্লিয়াস মিলে হয়ে যাচ্ছে 2n, অর্থাৎ জাইগোট হচ্ছে 2n। তখন কিন্তু আমি জাইগোটকে আর হ্যাপ্লয়েড বলছি না, তখন আমি জাইগোটকে বলছি ডিপ্লয়েড, অর্থাৎ 2n। এবং এই জাইগোট থেকে পরবর্তীতে নতুন স্পোরোফাইট উদ্ভিদ উৎপন্ন হচ্ছে। এবং এক্ষেত্রে একটি কথা বলার আছে যে তোমাদের বইয়ের ভিতরে চিত্র আছে, চিত্রের মাধ্যমে দেখবে এবং পড়ে জানবে যে এই স্পোরোফাইটটি যখন উৎপন্ন হচ্ছে সেটা তখনও কিন্তু গ্যামেটোফাইটের অবশিষ্টাংশ রয়েছে এবং পরবর্তীতে স্পোরোফাইটটি যখন পরিণত হতে থাকে তখন ধীরে ধীরে নিচের গ্যামেটোফাইট অংশটি নষ্ট হয়ে যায়। তো এখানে একটা ইয়ং স্পোরোফাইট দেখানো হচ্ছে, তো অর্থাৎ একদম কচি স্পোরোফাইট, যার কারণে নিচের
গ্যামেটোফাইটটি এখনো রয়েছে, অবস্থান করছে। এবং এই স্পোরোফাইট উদ্ভিদটি কিন্তু আমরা জানি যে ডিপ্লয়েড। কেন ডিপ্লয়েড? কারণ এটি যেখান থেকে উৎপন্ন হয়েছে বা যেখান থেকে ধীরে ধীরে বড় হয়েছে সেই জাইগোটটি বা ভ্রূণটি হচ্ছে ডিপ্লয়েড, সেজন্য স্পোরোফাইটিক উদ্ভিদটি ডিপ্লয়েড। এই জন্য তোমাদের অনেক সময় পরীক্ষায় আসে বা এই মধ্যে তোমরা এইচএসসি তো পড়েছো, পরীক্ষায় আসে যে স্পোরোফাইটিক উদ্ভিদের প্রথম কোষ কোনটি। ওই ক্ষেত্রে তোমরা অনেকেই কিন্তু কনফিউজড হয়ে যাও। এখানে কনফিউজড হওয়ার কিছু নাই, আমরা জানি জাইগোট যেটা উৎপন্ন হয় সেখান থেকে পরবর্তীতে স্পোরোফাইটিক উৎপন্ন হয়, স্পোরোফাইটিক উদ্ভিদ। সেহেতু স্পোরোফাইটিক উদ্ভিদের প্রথম কোষ হচ্ছে জাইগোট, এবং জাইগোট যেহেতু ডিপ্লয়েড, স্পোরোফাইটিক উদ্ভিদ ডিপ্লয়েড। পরবর্তীতে স্পোরোফাইটিক উদ্ভিদটি যখন ম্যাচিউরড হয়, পরিণত হয়, তখন এটার উপরের অংশে ক্যালিপটাসিটা দেখা যায়, অর্থাৎ ক্যাপসুল পচিটা, যেটা কথা ব্রায়োফাইটার বলেছি আমি, যে ব্রায়োফাইটার বৈশিষ্ট্য। এই ক্যালিপটা থেকে পরবর্তীতে স্পোরোফাইটের যে অংশটি এখানে দেখা যাচ্ছে যে স্পোরঞ্জিয়াম হিসেবে কাজ করছে, অর্থাৎ একটি কোষ কাজ করছে স্পোরঞ্জিয়াম হিসেবে, যেখানে স্পোর মাতৃকোষ স্পোর উৎপন্ন করবে। এবং এই স্পোরঞ্জিয়ামটার ভিতরে এই যে স্পোরঞ্জিয়ামের ভিতরের অংশ দেখানো হচ্ছে, এই স্পোরঞ্জিয়ামের ভিতরে যে কোষগুলো রয়েছে সেই কোষগুলো হচ্ছে স্পোরোজেনাস টিস্যু, অর্থাৎ যেই টিস্যুগুলো পরবর্তীতে বিভাজিত হয়ে মায়োসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে স্পোর উৎপন্ন করবে। আর এখানে এই অংশটিকে চিহ্নিত করে দেখানো হচ্ছে অপারকুলাম, অর্থাৎ উপরে ঢাকনিটা। তো সেক্ষেত্রে স্পোরঞ্জিয়ামে, এই যে স্পোরঞ্জিয়াম, এটাকে একটু বড় করে দেখানো হয়েছে। এই স্পোরঞ্জিয়ামের ভিতরে স্পোরোজেনাস টিস্যু যখন মায়োসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে স্পোর উৎপন্ন করে, সেই স্পোরগুলো পরবর্তীতে পরিণত হওয়ার পরে এই অপারকুলাম বা ঢাকনি বিদীর্ণ করে বাহিরে বের আসে। এখানে এই যে দেখানো হচ্ছে যে এই মিয়োসিস প্রক্রিয়ায় ভিতরে যে স্পোর উৎপন্ন হয়েছে সেই স্পোরগুলো পরবর্তীতে বাহিরের প্রাচীরটি বিদীর্ণ করে বের হয়ে এসেছে, এই যে স্পোর্স। এই স্পোর্সগুলো হচ্ছে প্রতিটা স্পোরই কিন্তু আমরা জানি কি এন, প্রতিটা স্পোরই কিন্তু এই স্পোর কিন্তু এখন আর ডিপ্লয়েড নাই, 2n নাই, কারণ হচ্ছে স্পোরোজেনাস টিস্যু বিভাজিত হয়ে যখন স্পোর উৎপন্ন করেছে তখন কিন্তু প্রতিটা স্পোরই এন, সুতরাং এই স্পোর ডিপ্লয়েড নাই, এখন আমরা স্পোরকে বলবো হ্যাপ্লয়েড। স্পোরগুলো যখন আবার অনুকূল পরিবেশ আসবে তখন অনুকূল পরিবেশে অঙ্কুরিত হয়ে প্রথমে এরকম কুঁড়ি বা বাট তৈরি করবে, পরবর্তীতে ধীরে ধীরে লম্বা একটি সূত্রাকার উদ্ভিদের অংশ তৈরি করবে, যেটাকে বলা হচ্ছে প্রোটোনেমা। ধীরে ধীরে রাইজোট সৃষ্টি হবে, এককোষী বা বহুকোষী রাইজোট সৃষ্টি হবে, এবং এই ধীরে ধীরে এই রাইজোট থেকে এবং ধীরে ধীরে এই প্রোটোনেমা থেকে মূল গ্যামেটোফাইট উদ্ভিদ উৎপন্ন হবে। তাহলে এখানেও আমরা ঠিক একইভাবে বলতে পারি যে এই যে স্পোরটি উৎপন্ন হলো, সেই স্পোর থেকে পরবর্তীতে যে উদ্ভিদটি উৎপন্ন হলো সেটি কিন্তু স্পোরোফাইট নয়, সেটা হচ্ছে গ্যামেটোফাইট। অর্থাৎ স্পোর থেকে যে উদ্ভিদটি উৎপন্ন হলো সেটা কিন্তু স্পোরোফাইট নয়, সেটা হচ্ছে গ্যামেটোফাইট। এটা আমরা এখানে দেখছি এবং আমরা বইয়ের মধ্যে ছবি আছে সেখানেও দেখে নিবে। সুতরাং স্পোর যেহেতু এন, তাহলে এই গ্যামেটোফাইটটিও এন, অর্থাৎ হ্যাপ্লয়েড। এন মানে হ্যাপ্লয়েড, 2n মানে ডিপ্লয়েড, এটা আমরা জানি। তাহলে স্পোর থেকে যখন গ্যামেটোফাইট হচ্ছে তখন এটি হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ এন। আবার পরবর্তীতে যখন ফার্টিলাইজেশনের পরে জাইগোট উৎপন্ন হয় তখন জাইগোট থেকে জাইগোট 2n হওয়াতে জাইগোট থেকে যে উদ্ভিদ উৎপন্ন হয় সেটা হচ্ছে 2n বা ডিপ্লয়েড। সুতরাং এখানে আমরা দুইটি জিনিস স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি যেটা একটা একটার সঙ্গে জড়িত, সেটা হচ্ছে যে ব্রায়োফাইটার জীবনচক্রে বা টেরিডোফাইটের জীবনচক্রে দুইটি পর্যায় দেখা যায়, একটা হচ্ছে স্পোরোফাইট পর্যায়, একটা হচ্ছে গ্যামেটোফাইট পর্যায়। এবং স্পোরোফাইট পর্যায়টি কিন্তু আমরা এখানে দেখছি গ্যামেটোফাইট পর্যায়ের উপরেই নির্ভরশীল, এবং স্পোরোফাইট পর্যায়কে বলা হচ্ছে 2n বা ডিপ্লয়েড উদ্ভিদ, এবং গ্যামেটোফাইটকে বলা হচ্ছে হ্যাপ্লয়েড উদ্ভিদ বা এন বা হ্যাপ্লয়েড বা গ্যামেটোফাইটিক উদ্ভিদ। আচ্ছা, কেন বলা হচ্ছে সেটাও আমরা বুঝতে পেরেছি যে গ্যামেটোফাইট পর্যায়টা আসে কোত্থেকে? স্পোর থেকে আসে। স্পোর থেকেই কিন্তু পরবর্তীতে অনুকূল পরিবেশে গ্যামেটোফাইট উৎপন্ন হয়। সুতরাং স্পোর যেহেতু এন, গ্যামেটোফাইট উদ্ভিদ এন, যেহেতু স্পোর হ্যাপ্লয়েড, গ্যামেটোফাইট উদ্ভিদ হ্যাপ্লয়েড, সুতরাং গ্যামেটোফাইট পর্যায়টি হ্যাপ্লয়েড। ঠিক অপরভাবে ফার্টিলাইজেশনের পরে যখন জাইগোট উৎপন্ন হচ্ছে, এগ স্পার্মের ফার্টিলাইজেশনের পরে যখন জাইগোট উৎপন্ন হচ্ছে, জাইগোট স্পার্ম এবং এগ এই দুইটা এন এবং এন মিলে 2n হয়ে গেছে, তখনই সেটা হয়ে গেছে ডিপ্লয়েড, ওটাকে আমরা বলছি ডিপ্লয়েড। এবং এখান থেকে জাইগোট থেকে উৎপন্ন হচ্ছে কি স্পোরোফাইট উদ্ভিদ, এবং স্পোরোফাইট উদ্ভিদকে আমরা তখন বলছি কি ডিপ্লয়েড উদ্ভিদ বা স্পোরোফাইটিক
উদ্ভিদ, এটা 2n। তাহলে আমরা যদি প্রশ্নটা এভাবে করি যে গ্যামেটোফাইটিক উদ্ভিদের প্রথম কোষ কোনটি? স্পোর। স্পোরোফাইটিক উদ্ভিদের প্রথম কোষ কোনটি? জাইগোট। কিন্তু আমরা প্রায় ভুল করে থাকি, কারণ আমরা মনে করি গ্যামেটোফাইট থেকে যেহেতু অ্যানথেরিডিয়াম আর্কিগোনিয়াম আসছে, সেখান থেকে স্পার্ম এগের ফার্টিলাইজেশনের জাইগোট হচ্ছে, সুতরাং জাইগোটটি গ্যামেটোফাইটেরই মতো এটি হ্যাপ্লয়েড। কিন্তু আসলে না, জাইগোট ডিপ্লয়েড, কারণ এখানে স্পার্মের একটা এন আছে, এগের একটা এন আছে। ঠিক একইভাবে অপর দিকে যখন স্পোরোফাইটিক উদ্ভিদ স্পোর উৎপন্ন করছে, তখন আমরা ভাবছি যে স্পোরোফাইটিক উদ্ভিদও হ্যাপ্লয়েড উদ্ভিদ বা স্পোর থেকে উৎপন্ন হচ্ছে, তাহলে এটার প্রথম কোষে স্পোরই হতে পারে। তা নয়, বরং স্পোরটি হচ্ছে গ্যামেটোফাইটিক উদ্ভিদের প্রথম কোষ, আর জাইগোট হচ্ছে স্পোরোফাইটিক উদ্ভিদের প্রথম কোষ। স্পোর হচ্ছে এন বা হ্যাপ্লয়েড, তাই এখান থেকে যেটা উৎপন্ন হলো গ্যামেটোফাইটিক উদ্ভিদ, সেটা এন বা হ্যাপ্লয়েড। জাইগোট 2n বা ডিপ্লয়েড, তাই জাইগোট থেকে যে স্পোরোফাইটিক উদ্ভিদটি উৎপন্ন হলো সেটি ডিপ্লয়েড বা 2n বা ডিপ্লয়েড উদ্ভিদ। এবং স্পোরোফাইটিক উদ্ভিদের প্রথম কোষ আমরা ঠিক বিপরীতভাবে যদি বলি, স্পোরোফাইটিক উদ্ভিদের প্রথম কোষ জাইগোট, গ্যামেটোফাইটিক উদ্ভিদের প্রথম কোষ স্পোর। তোমরা বাসায় পড়বে ব্রায়োফাইটটা পড়বে পুরোপুরি প্রথম থেকে ভালো করে পড়বে। ব্রায়োফাইট উদ্ভিদ কাকে বলে, এর বৈশিষ্ট্য, এর বাসস্থান, এর স্বভাব, একে কেন উভচর উদ্ভিদ বলা হয়, তারপর এটাকে এর যে ক্লাসিফিকেশন এটা আসবে, ব্রায়োফাইটের ক্লাসিফিকেশন সাধারণত এসে থাকে। তারপর রিক্সিয়ার যে রিক্সিয়া দেখতে কেমন, বা রিক্সিয়ার বৈশিষ্ট্য কি, রিক্সিয়ার ফটোসিনথেটিক অঞ্চলটা কেমন, বা রিক্সিয়ার অন্তর্গঠন ফটোসিনথেটিক অঞ্চলের ছবিটি তুলে ধরো বা ছবিটি বর্ণনা করো, ফিগারটি বর্ণনা করো, এই ধরনের প্রশ্ন এসে থাকে। তারপরে হচ্ছে এটার সেক্সুয়াল রিপ্রোডাকশন, ভেজিটেটিভ রিপ্রোডাকশন, তারপর সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে অ্যানথেরিডিয়াম এবং আর্কিগোনিয়ামের গঠন কেমন, সেটাও আলাদা প্রশ্ন আসে অনেক সময়, সেটা তোমরা পড়ে নিবে বাসা থেকে, আমি এখানে বর্ণনা করেছি। আর এরপরে যেটা হচ্ছে লাইফ সাইকেল, তোমরা একটা ব্রায়োফাইটার লাইফ সাইকেল পড়লেও তোমরা রিক্সিয়া লাইফ সাইকেল ইজিলি বুঝবে, এবং এভাবে একটা লাইফ সাইকেল পড়লে তোমরা রিক্সিয়ার বর্ণনা এবং ব্রায়োফাইটার বর্ণনা দুইটাই দেওয়া যাবে বা দুইটাই দিতে পারবে। তো যাই হোক, তোমাদের এই লাইফ সাইকেলটা তোমাদের বইও রয়েছে, তোমরা বই থেকে শিখবে, যা যা পড়তে বললাম পড়বে, এবং ব্রায়োফাইটা টেরিডোফাইটার পার্থক্য, তারপরে ব্রায়োফাইটা অ্যালগির পার্থক্য, এই পার্থক্যগুলো অবশ্যই পড়বে এবং বাসায় বসে পড়াশোনা করবে। এবং এই সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে বা জানার থাকে বা যে কোনো ধরনের কোয়ারি থাকে, তাহলে অবশ্যই তোমরা আমাকে মেসেজের মাধ্যমে বা ফোন করে জানাবে। তো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। এই পর্যন্ত তোমরা ভালো থাকো এবং নিয়মিত পড়াশোনা করো, এই প্রত্যাশা করছি। ভালো থাকো।